একটা স্পর্শকাতর ফোন আলাপ আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। যার জন্য যে জিনিসগুলো বলছি, এখন তো সবাই তো ইউনুস সাহেবকে তেল মারতেছে। আওয়ামী লীগের গালি দেওয়া খুব সহজ একটা বিষয়। তখন আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে এগোচ্ছি। স্বাধীনতার পর 6টা মাসও সবাই যায় নাই। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ একটা প্রদেশের রাষ্ট্র বানাচ্ছে, তার মধ্যে সমালোচনা লেখা শুরু হয়ে গেল। হাঙ্গেরির ঠোলামন্ত্রী বিদেশিদের কাছে সাহায্য চাইতেছে ঠোলারে সংস্কার করার লাগিয়া, মানে ঠোলারে পুলিশ বানাবে। বিবাহ বিচ্ছেদে থাকা সজীব অজের জয় শেখ হাসিনার পুত্র, যুক্তরাষ্ট্রে বসবাসরত, তিনি সম্ভবত আবার ডরিন চৌধুরীর প্রেমে পড়েছেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদেরকে 4টা ভিডিও ফুটেজ দেখাবো। দয়া করে 4টা ভিডিও ফুটেজই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক দয়া করে শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলেন তাহলে দর্শক আমরা 4টা ভিডিওর প্রথম ভিডিওটা দেখে নেই। একটা স্পর্শকাতর ফোন আলাপ আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। যার জন্য যে জিনিসগুলো বলছি, এখন তো সবাই তো ইউনুস সাহেবকে তেল মারতেছে। আওয়ামী লীগের গালি দেওয়া খুব সহজ একটা বিষয়। তখন আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে এগোচ্ছি। মনে করেন যে বিরাজনীতিকরণ, এখন যে জিনিসটা হচ্ছে রাজনীতি বিরাজনীতিকরণ এখন আওয়ামী লীগের শেষ করা হয়েছে, ঠিক আছে? জি, শেষ করা হয়েছে। এখন জামাতকে পচানো হবে, তারপরে বিএনপিকে শেষ করা হবে, এরপরে রাজনীতির পুরো অঙ্গনটা শূন্যতা বিরাজ করবে। তখন এনিথিং মাইট হ্যাপেন, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। বুঝতে পারছেন? জি জি। তো এই ফোন আলাপটা ফেসবুকে ইতিমধ্যে ভাইরাল। আমি সেই ভাইরাল ফোন আলাপটাই শোনাচ্ছি যে ডক্টর ইউনূসের সরকার বিএনপি এবং জামায়াত নিয়ে গোলাম মাওলা রনির যেই ভাইরাল ফোন আলাপ, যেটা এই মুহূর্তে ডক্টর ইউনূসের সরকারের জন্য খুবই বড় একটা বিপদ ডেকে আনবে। পাবলিক যদি এটাতে বিশ্বাস করে তাহলে এখানে নানান ঘটনা ঘটতে পারে। তবে আপনারা একটু শিওর করেন যে এটা গোলাম মাওলা রনির ভয়েস নাকি অন্য কারো, বাট আমার কাছে মনে হয়েছে 98% এটা ওনারই ভয়েস। এখন যার সাথে কথা বলছিলেন তিনি সম্ভবত কোন একটা ইসলামিক দলের একজন লিডার। গত 5ই আগস্টের আগ পর্যন্ত গোলাম মাওলা রনির যে বক্তব্য ছিল সেগুলো ছিল এক ধাঁচের। যখন 5ই আগস্ট হলো, 2-1 দিন ভালোই ছিল। যখন ডক্টর ইউনূস সাহেব তিনি ক্ষমতায় বসলেন, তারপর আমরা দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে ডক্টর ইউনূস সাহেব অনেক রাজনৈতিক দলের বা অনেক বিশিষ্ট জনদের সাথে কথা বলেছেন, তার ওইখানে ডেকেছেন। এর পরপরই উপদেষ্টা নিয়োগ হয়ে গেল। তখনই আমরা দেখলাম যে গোলাম মাওলা রনি সাহেব তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন। আপাতমস্তক বা প্রকৃতপক্ষে তার এই মুহূর্তে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা বক্তব্য সেটা ডক্টর ইউনূসের সরকারকে অসহিষ্ণু করে তুলবে। পাশাপাশি বিএনপির জন্য অনেকটা নেগেটিভ বক্তব্য আসছে, কারণ তিনি বিএনপির অনেক বিষয় সামনে তুলে ধরে আনছেন। এখন বাংলাদেশের কালচারে এটাকে বিপদই বলা হয়। কেন? এটা আমরা হজম করতে পারি না। ধরেন গোলাম মাওলা রনি এখন বিএনপির লোক রাইট নাও, তাই না? বিএনপি থেকে একটা নির্বাচন করছেন, এখন তিনি বিএনপি নিয়ে কথা বলে বিএনপির সমালোচনা করে তার জন্য সমস্যা। আবার তার কথা হবে যে প্রতিদিন ভালো ভালো কথা হবে। বাট গোলাম মাওলা রনির তো আবার সত্য কথা বলারও কিছু রোগ আছে। এই ফোন আলাপটার মূল যেটা ইস্যু, যে 111 সরকারের সময় আপনাদের খেয়াল থাকার কথা যে -2 ফর্মুলা ছিল, বিএনপি এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে সরিয়ে দিতে হবে। এজ এ রেজাল্ট তৎকালীন সময়ে আওয়ামী লীগের সভানেত্রী বা বিএনপির যিনি সভানেত্রী আছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। আর দীর্ঘ 1 থেকে 2 বছরের মধ্যে আর্মি সরকার, তৎকালীন সময় মঈনুদ্দিনের যে সরকার ছিল, এটাকে ব্যালেন্স করতে পারে নাই। দিন শেষে সেফ এক্সিট কারা দিবে? তো যতটুকু আমরা শুনছি বেগম খালেদা জিয়া তিনি আপনার এটার পক্ষে ছিলেন না, আওয়ামী লীগ এটার পক্ষে ছিল, যার কারণে আওয়ামী লীগের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সেফ এক্সিট নিয়ে গেছে। এখন ডক্টর ইউনূস আবারও ঠিক একই প্ল্যান করছেন। তার মাথায় হচ্ছে আওয়ামী লীগ তো ভ্যানিশ, জামাতকে পচানো হবে, বিএনপিকে অস্তিত্ববিহীন করে দেওয়া হবে। আর এই হিসাবে তিনার যে বিভিন্ন বক্তব্য বা ফোন আলাপ, সেখানে একটা জিনিস তিনি যেটা ভবিষ্যৎবাণী করছেন 10% কিন্তু মিলে যায়। কোন 10% মিলে যায়? যেমন তিনি যেটা বলছেন যে ইউনূস সরকার যদি বেশি দিন ক্ষমতাটা ধরে রাখে সেটা বিএনপির জন্য ঝামেলা। কেন ঝামেলা? ওই যে আমি বলছি না যে এই মুহূর্তে সারা বাংলাদেশে বিএনপির নামধারী 5% কর্মী আছে, এটা আওয়ামী লীগের মধ্যে আছে, ছিল, এমনকি এই সংখ্যাটা 5 থেকে আওয়ামী লীগের 95 হয়ে গেছিল, যার কারণে আওয়ামী লীগের এই পরিণতি। বিএনপিতে এখন 5% আছে। এরা কারা? লুটপাটকারী। আওয়ামী লীগের বিভিন্ন অনেক মানুষের বাড়ি ঘর এরা হানা দিছে, টাকা পয়সা নিয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দখল করছে, ভাঙচুর করছে। এখন আবার আওয়ামী লীগ নাই, রাস্তায় এরাই নেমে গেছে চাঁদাবাজি করতে, এলাকার ভিতরে মামলা হামলার খেলা শুরু করে দিছে। এই 5% লোকের অ্যাক্টিভিটিস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, টেলিভিশন, স্ট্রিমিং মিডিয়ার মাধ্যমে মানুষের সামনে চলে আসছে, যার কারণে বেগম খালেদা জিও ট্রলের শিকার হচ্ছেন,
আওয়ামী লীগ বিএনপিকে মুদ্রার একপিট ওপিট মানে এপিট ওপিট বলে জনগণ সোশ্যাল মিডিয়াতে কিন্তু তারা একটা রিয়াকশন দেখাচ্ছেন। এই অ্যাঙ্গেলে জামাত ভালো অবস্থানে আছে। তো রনি এই কথাগুলো বিভিন্ন সময় বলছেন যে এগুলাতে হবে কি, যে ইউনূস সাহেবের সরকার যদি 1 বছর ক্ষমতায় থাকে তো বিএনপির নেতারা হাইকমান্ড যেই কন্ট্রোলিং করার ট্রাই করছেন সেটা গ্রাস লেভেলে নেতাকর্মীরা পাত্তা দিচ্ছে না, আর যার কারণে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তারা ঘটাচ্ছে, মানুষের কাছে এগুলো চলে আসতেছে। বিএনপি হাইকমান্ড নানানভাবে ট্রাই করছে এটাকে স্টপ করার জন্য, সত্য। তো অনেক জায়গায় তারা ব্যর্থ হচ্ছে, আর এগুলাতে মানুষের কাছে অনেক ধরনের নেগেটিভ ইমেজ ক্রিয়েট হচ্ছে বিএনপির। এভাবে চলতে থাকলে আগামী 6 মাস পরে বিএনপির অস্তিত্ব আসলেই জনগণের কাছে বিপদে পড়বে, এটাও কিন্তু সত্য। তবে নির্বাচন হবে কিনা, এখন তিনার যে বক্তব্য গোলাম মোল্লা রনির, তার বক্তব্য শুনে তো মনে হয় যে নির্বাচনই হবে না। এখন জামাতকে কিভাবে পচানো হবে সেটাও আমি জানি না, বিএনপি কে কিভাবে মাটিতে মিশানো হবে, এটার জন্য যে 5% নেতাকর্মী, এটা সংখ্যা বাড়তে থাকলে মানুষের কাছে এটা মাটিতে মিশা যাবে, এটাও বাস্তব। তখন একটা নির্বাচনের মাধ্যমে এখানে আসলে কাকে ক্ষমতায় আনানো হবে। তবে আর্মি সরকার ক্ষমতায় বসবে না, আমরা আমাদের সেনাবাহিনীর যতটুকু ভূমিকা দেখছি বা বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখছি। ডক্টর ইউনূসের কথা শুনেও মনে হয় নাই যে তিনি আসলে রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করবেন, বা তার জায়গা থেকে তিনি যেই লেভেলের মানুষ বা ওয়ার্ল্ড ওয়াইড তার যে ফেস ভ্যালু, সেখানে তিনি আসলে নতুন কইরা ভবিষ্যতে কোনো কিছু করবেন ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, এটাও আমার মনে হয় না। তাহলে গোলাম মোল্লা রনি আসলে কি বোঝাইতে চাচ্ছেন? জনমনে বিভ্রান্তি ছড়াতে চাচ্ছেন ডক্টর ইউনূসের সরকারকে আনস্টেবল করার জন্য, নাকি আসলে তার যে অ্যানালাইসিস এটা আসলে সত্য? এখানে নতুন কোন তো কার্যক্রম একটা হবে যেটা নিয়ে আমরা হয়তো এখনো কল্পনাও করতেছি না। তিনি আবার যথেষ্ট ওলি আল্লাহ টাইপের মানুষ, তবে তিনাকে নিয়ে মানুষের মন্তব্য গিরগিটির মতন রং বদলান, ক্ষমতার কাছাকাছি থাকতে চান। কেউ বলছেন যে তিনি উপদেষ্টা হইলে ভালো হইতো, তিনি উপদেষ্টা হওয়ার জন্যই অনেক চেষ্টা করছেন যে তাকে ডক্টর ইউনূস ডাকুক। একসময় আওয়ামী লীগেরটা খাইছেন, আবার সে আওয়ামী লীগের পাতে হাঁকছেন, আবার যখন তিনি বিএনপিরটা খাইলেন এখন বিএনপির পাতে হাঁকছেন, আবার ইউনূস সাহেব নিয়ে এখন তিনি যে হাগাহাগি করছেন। তো সকল কিছু মিলে মানে মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকে আমরা বলেন, দেখেন আমি আসলে উনি গোলাম মোল্লা রনি বাংলাদেশে যেই সকল মানুষগুলা রাজনীতি নিয়ে অ্যানালাইসিস করে যথেষ্ট প্রজ্ঞাবান একজন মানুষ, কিন্তু হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছে তিনার বক্তব্যগুলা সামঞ্জস্যবিহীন। মানে কি বলেন আমি তো বুঝি না, এত ছোট মানুষ, তো আপনারা যারা বিচক্ষণ আছেন নিশ্চয়ই বুঝছেন। দর্শক শ্রোতা, চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। বিবাহ বিচ্ছেদে থাকা সজীব অজেদ জয়, শেখ হাসিনার পুত্র, যুক্তরাষ্ট্রে বসবাসরত, তিনি সম্ভবত আবার ডরিন চৌধুরীর প্রেমে পড়েছেন। নিশ্চয়ই ডরিন চৌধুরীকে আপনারা চিনেন, তাই তো? ডরিন চৌধুরীকে যদি না চিনে থাকেন চলুন একবার চিনি, তারপরে বলছি কেন ডরিন চৌধুরীর প্রেমে পড়েছেন। ডরিন চৌধুরী হলো শেখ হাসিনার গং, সিআরআই এদের তৈরিকৃত একটি চরিত্র, যেই চরিত্র শেখ হাসিনা সরকারকে প্রশংসা করে এবং তার যে শত শত নিবন্ধ বিদেশে পত্রপত্রিকায় প্রকাশিত হতো, 750 অধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছিল বলে এএফপির একটি সংবাদ, অনুসন্ধানী সংবাদ আপনারা সে তখন দেখেছিলেন যে নির্বাচনের আগে ফেক এক্সপার্ট দিয়ে সরকারের গুণকীর্তন প্রকাশ করছে সরকার, আওয়ামী লীগ সরকার। 7 সেপ্টেম্বর 2023 সালে এই ধরনের একটি প্রতিবেদন করেছিল আল জাজিরা। প্রথম আলো একই ধরনের প্রতিবেদন করেছিল, আপনাদের রেফারেন্স আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। একটি চরিত্র ছিল ডরিন চৌধুরী, যিনি 60টির বেশি নিবন্ধ লিখেছিলেন এবং তার নিবন্ধ এমনকি ডেইলি স্টার অন্যান্য জায়গায় প্রকাশিত হয়েছিল। পরে এএপির অনুসন্ধানে দেখা যায় যে এই নামে কোনো চরিত্র নেই, এই নামের কোনো লেখক নেই। তারপর থেকে ডরিন চৌধুরী মৃত্যুবরণ করেছেন, আমরা ডরিন চৌধুরীকে দেখি না, কিন্তু ডরিন চৌধুরী বেঁচে আছেন সজীব অজেদ জয়ের হৃদয়ে। একদিন আগে তিনি একটি প্রতিবেদন শেয়ার করেছেন, নাম হচ্ছে commonwealthunion.com। সেখানে তিনি বলেছেন যে সিকিউরিটি অ্যালার্ম ফর ইন্ডিয়া বাংলাদেশ ফ্রিজ আল কায়দা টেরর গ্রুপ চিফ। কার কথা বলেছেন? জসিমউদ্দিন রহমানি। জসিমউদ্দিন রহমানের কথা আমি বলছি, তবে তার আগ দিয়ে চলুন এই কমনওয়েলথ যেই সংবাদ, কমনওয়েলথ ইউনিয়ন নামক এই সংবাদটি, পোর্টালটি আমরা একটু দেখে আসি। এই সংবাদটি, পোর্টালটি আমি অনেক ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করে দেখলাম যে রিপোর্টটা কে তৈরি করেছে। রিপোর্ট তৈরি করেছে সরোজিনী পি নামক একজন রাইটার। তো সরোজিনী পি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে না, ভালো রাইটার নিশ্চয়ই হবে। তো আমি একটু তার নাম দিয়ে সার্চ দিয়ে দেখলাম যে কমনওয়েলথ নিউজে তিনি দিনে 5টা করে নিউজ তৈরি করেন।
একদিনে 5টা নিউজ তৈরি করেন। তারই একটা নিউজ হচ্ছে সিকিউরিটি অ্যালার্ম ফর ইন্ডিয়া, বাংলাদেশ ফ্রিজ আল কায়দা টেরর গ্রুপ। এই কমনওয়েলথ ইউনিয়ন 2023 সালের সেপ্টেম্বরের দিকে সম্ভবত প্রকাশিত হয়। এদের যে ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে দেখা যাচ্ছে যে 50,000 লাইক, 50,000 ফলোয়ার। আপনি সংবাদগুলো নিচে দেখবেন যেভাবে শেয়ার করা হয়েছে, একটা লাইক নেই, একটা কমেন্ট নাই। তো যেই পেজের ফলোয়ার লাইকস 50,000 থাকে, অন্তত 5টা কমেন্টস লাইক তো থাকবে, কোনো সংবাদে নেই। সজীব ওয়াজেদ জয় এই ধরনের একটি সংবাদ পোর্টালের সংবাদকে তিনি তার মতো, যার 3 মিলিয়নের মতো ফলোয়ার আছে, তার সমর্থকদের কাছে তুলে দিচ্ছেন। কেন তুলে দিচ্ছেন? নিশ্চয়ই কারণ আছে, তাই তো? কারণ হলো একটাই, সেটা হলো যে এই যে সংবাদ মাধ্যম, এই যে পোর্টাল, সেই পোর্টালটা সজীব ওয়াজেদ জয় এবং তাদের যে সিআরআই ফান্ডেড যে টাকা, অঢেল টাকা আছে, যেই টাকার ফান্ডেড কিছু সংবাদ পোর্টাল তারা বানিয়ে রেখেছিল, এখনো বানাচ্ছে, চালাচ্ছে। কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে এই যে বাংলাদেশের ছাত্র আন্দোলন, নতুন সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার, আর যে ছেলে মেয়েরা আছে, এই ছেলে মেয়েদেরকে কিভাবে জঙ্গি এবং এই সরকারকে কিভাবে জঙ্গিদের পৃষ্ঠপোষক হিসেবে ট্যাগ দেওয়া যায় এবং ট্যাগ দিয়ে ভারতের মনোযোগ আকর্ষণ করা যায় বলেই তিনি আরেকটি সংবাদ তিনি শেয়ার করেছেন। কার সংবাদ? সেটি হলো চন্দন নন্দীর। কি হেডলাইন? যে বাংলাদেশ স্টুডেন্ট মুভমেন্ট কোঅর্ডিনেট মিটস আইএসআই। আইএসআই এর কথা বললে তো রর তো একটা টনক নড়বে যে আসলে কি হচ্ছে, কারণ রব এতদিন বাংলাদেশে অপারেট করেছে, এখন যদি আইএসআই অপারেট করে তাহলে তো এটা তাদের সিকিউরিটি কনসার্ন, যে কনসার্ন তাদের এরই মধ্যে আছে। তো দোহাতে বাংলাদেশের সমন্বয়কদের সাথে নাকি এই যে ছাত্র সমন্বয়কদের সাথে আইএসআই এর মিটিং হয়েছে, এই সংবাদ শেয়ার করেছেন সজীব ওয়াজেদ জয়। কার লেখা সংবাদ? চন্দন নন্দী। এবার আসুন আমরা একটু চন্দন নন্দীর বিষয়ে কথা বলি। তো চন্দন নন্দীর কে তিনি সজীব ওয়াজেদ জয় পরিচয় করিয়ে দিচ্ছেন সিনিয়র জার্নালিস্ট, হতে পারে সিনিয়র জার্নালিস্ট। চন্দন নন্দী এতই যদি ডিপেন্ডেবল জার্নালিস্ট হয়ে থাকে, এই চন্দন নন্দী নির্বাচনের আগ দিয়ে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে কি কি সংবাদ প্রকাশ করেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমরা সেই সব সংবাদগুলোকে রেফারেন্স হিসেবে আমি অন্তত আমার কোনো আলোচনায় ব্যবহার করিনি। কেউ কেউ করেছেন, বুঝে করেছেন, না বুঝে করেছেন। কেননা যে সাংবাদিকতা জানে সে জানে যে এই ধরনের সংবাদের নৈতিক ভিত্তি কোথায়। যেমন চন্দন নন্দী একটি সংবাদ করেছিল বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের ছেলেকে আমেরিকায় যেতে দেওয়া হচ্ছে না, তখন ওই যুক্তরাষ্ট্র যে ভিসা নিষেধাজ্ঞা টাজ্ঞা এগুলো শুরু করলো, বাংলাদেশের মানুষের ব্যাপক আগ্রহ এসব নিয়ে। পরে দেখা গেল যে তার ছেলে যুক্তরাষ্ট্রে পড়াশোনাই করে না, সে বাংলাদেশে থাকে, সে বাংলাদেশে পড়াশোনা করে এবং যুক্তরাষ্ট্রে তার যে ভিসা, তার যে প্রবাসাধিকার আটকানোর বিষয়ে কোনো তথ্য নেই। এমনকি বিমান বাহিনী চিফ পরে 1 সপ্তাহ পরে যুক্তরাষ্ট্রের মাটিতে এসে ছবি দিয়েছিলেন যে না, যুক্তরাষ্ট্রে তিনি এসেছেন। বোঝাই যাচ্ছে যে ওই সময়ের যে ঘটনার প্রবাহগুলো, রিপোর্টগুলো, সেটি কতটা চন্দন নন্দী কতটা অদূরদর্শিতার পরিচয় দিয়ে লিখেছেন। শুধু একটি না, যদি আমরা ধরেই নেই যে চন্দন নন্দী সিনিয়র জার্নালিস্ট, তো চন্দন নন্দী যখন অভিযোগ করে যে সিঙ্গাপুরের একজন ব্যবসায়ী, বাংলাদেশের ব্যবসায়ী সিঙ্গাপুরে যার বিনিয়োগ আছে, অবৈধ বিনিয়োগ, সেই এস আলমের 1500 কোটি টাকা গিয়েছে জয়ের তহবিলে। আপনাদের হেডলাইনটা নিশ্চয়ই মনে আছে। এইটা নিয়ে আমরা তখন নানান রকম অনেক ফোরামে আলোচিত হয়েছে। তো সেইটার ব্যাখ্যা কি সজীব ওয়াজেদ জয় দিয়েছে? তা চন্দন নন্দী যদি সিনিয়র জার্নালিস্ট হয়ে থাকে এবং তার তথ্যই যদি সত্যি হয়ে থাকে, তাহলে এটাও তো সত্য যে সজীব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টে এস আলমের 1500 কোটি টাকা আছে, যেই কথা এর আগ দিয়ে আমরা নানানভাবে শুনেছি, আমাদের কেউ কেউ নানানভাবে প্রচার করেছেন। তাহলে চন্দন নন্দীর তথ্যই যদি এত বিশ্বাসযোগ্য হয়, সেক্ষেত্রে সজীব ওয়াজেদ জয় নিশ্চয়ই ওই ব্যাখ্যাটাও দিবেন যে না, 1500 কোটি টাকা কোথায় আছে। আরেকটি এই যে এরকম ভুয়া সংবাদের দিয়ে তারপরে আমি যাচ্ছি যে কেন সজীব ওয়াজেদ জয় এটা করছে, এবং এই যে আল কায়দা টেরর গ্রুপের চিফ বলে জসিমউদ্দিন রহমানীকে মুক্ত করার যে ঘটনা, সেটিকে কেন রাজনৈতিক ফায়দা লোটার কাজে ব্যবহার করতে চাচ্ছে সজীব ওয়াজেদ জয়, সেটা আমি আলোচনা করব। দেখুন, কয়েকদিন আগে ঢাকার জিটিভি নামক একটি টেলিভিশনের নিউজ রুম এডিটর হিসেবে কর্মরত একজন নারী সাংবাদিক আত্মহত্যা করেছিলেন যে রাহানুমা নামে, তাই তো? এই রাহানুমা আত্মহত্যার ঘটনাটি আমাদের
সবার বিবেককে নাড়িয়ে দিয়েছে, এই কারণে নাড়িয়ে দিয়েছে যে আমরা ইনবক্সে তার যেসব কথাবার্তা কিংবা তার যে কাভার ফটো, সেই কাভার ফটোতে যে নোট তিনি লিখেছিলেন, স্পষ্টভাবে দেখা আছে যে সেখানে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছেন, কেননা জীবনযুদ্ধে তিনি আর পেরে উঠছিলেন না। তার বেতন বন্ধ, তারপরে অর্থনৈতিক সহযোগিতা নেই, এইসব নানান কারণে রেহানুমা বিপর্যস্ত ছিলেন, বিধ্বস্ত ছিলেন। নিশ্চয়ই এটা আপনাদের বোঝার কথা, জানার কথা। সেই রেহানুমা মৃত্যুকে ঘটনাকে কিভাবে সজীব ওয়াজেদ জয় তার ওয়ালে লিখেছে সেটি নিয়ে আমরা নিশ্চয়ই একটু আপনারা পড়লে বুঝবেন যে সে লিখেছে যে রেহানুমা সারা, গাজী টিভি নিউজ রুম এডিটর, ওয়াজ ফাউন্ড ডেড, হার বডি ওয়াজ রিকভার্ড ফ্রম হাতিঝিল। হাতিঝিল থেকে তার বডি রিকভার্ড করা হয়েছে। দিস ইজ অ্যানাদার ব্রুটাল অ্যাটাক অন ফ্রিডম অফ এক্সপ্রেশন ইন বাংলাদেশ। বাংলাদেশের গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতার উপরে একটা ব্রুটাল অ্যাটাক। Gaji TV is a secular news channel owned by Golam Dastagir Gaji, who was arrested recently. Gaji TV একটি অসাম্প্রদায়িক চ্যানেল যেটার প্রধান দস্তগীর গাজী অ্যারেস্ট হয়েছে সম্প্রতি। বুঝেছেন তো আত্মহত্যার ঘটনাটাকে সজীব ওয়াজেদ জয় চালাচ্ছেন এই বলে যে এটি হলো গণমাধ্যম বিভাগ মত প্রকাশের ঘটনার উপর স্বাধীনভাবে হস্তক্ষেপ, অ্যাটাক, হস্তক্ষেপ না, আক্রমণ। কেন আক্রমণ? গাজী টিভি একটা অসাম্প্রদায়িক টিভি ছিল বলে সেই টিভির একজন কর্মীকে মেরে ফেলেছে এই যে ইসলামিস্টরা। বুঝা গেল? সজীব ওয়াজেদ জয়ের এখন আমি শেষ আলোচনাটাতে আসি। এই যে যেটা তিনি শেয়ার করেছেন কমনওয়েলথ নিউজের যেই সংবাদ আমি বললাম যে কমনওয়েলথ নিউজ একটি সিআরআই প্রজেক্ট, একটা ভুয়া সংবাদ মাধ্যম। সেই ভুয়া সংবাদ মাধ্যমকে সোর্স হিসেবে, ক্রেডিবল সোর্স হিসেবে ব্যবহার করছেন সজীব ওয়াজেদ জয়। কেন করছেন এখন একটু আলোচনা করি। দেখুন, এই যে কমনওয়েলথ নিউজ যে সংবাদ শিরোনামটি করেছে, এখন এই ব্যক্তি যে মুক্তি পেয়েছে জসিমউদ্দিন রহমানী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 2012-13 সালের দিকে তিনি গ্রেপ্তার হন। কেন গ্রেপ্তার হন? তার বিরুদ্ধে অভিযোগ ছিল 3টি। একটি হলো ব্লগার থাবা বাবা, শাহবাগ গণজাগরণ মঞ্চের, তার যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, সেই হত্যাকাণ্ডের প্রধান আসামি হিসেবে এই যে বলা হয় জসিমউদ্দিন রহমানী কাজ করেছেন। কেন কাজ করেছেন? তিনি একটি ইসলামিক অর্গানাইজেশন চালাতেন, নাম হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম। আনসারুল্লাহ বাংলা টিমকে আমরা জঙ্গি সংগঠন হিসেবেই জানি। আমাদের মনোজগতে এই ধরনেরই সংবাদ প্রকাশিত হয়েছে, কেননা তখন বৈশ্বিকভাবে আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, সিরিয়া এবং অন্যান্য জায়গায় আইএসএস এর উত্থান হয়েছে। সেই সময় বাংলাদেশের সরকার কিভাবে এই ইসলামী ভাবাপন্ন মানুষগুলোকে কিংবা ধর্ম পরিচালনা করে, ধর্মীয় সংগঠন পরিচালনা করে, এই ধরনের মানুষগুলোকে কিভাবে আইএসএস জঙ্গি নামে ট্যাগ দিয়ে বন্দি করে রাখা যায়, সেটির একটি কর্মপরিকল্পনা, পন্থা হাতে নেয়, প্রজেক্ট হাতে নেয়। সেই প্রজেক্টের আন্ডারেই এই যে জসিমউদ্দিন রহমানী তিনি এতদিন যাবৎ, প্রায় 10 বছর যাবৎ জেল খেটেছেন। কেন আমি বলছি এটা একটি প্রজেক্ট? এই কারণে বলছি প্রজেক্ট যে এই জসিমউদ্দিন রহমানের বিরুদ্ধে যে অভিযোগ থাবা বাবা হত্যাকাণ্ডের, সেই অভিযোগের জন্য 50 বার তাকে কাশিমপুর কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছে। কাশিমপুর কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছে। একদিনের জন্য রাষ্ট্রপক্ষের যে সাক্ষী, তার পক্ষে সাক্ষী দিতে যায়নি যে না, ইয়েস আমাদের কাছে প্রমাণ আছে সে হচ্ছে থাবা বাবার হত্যাকারী। রাষ্ট্রপক্ষের যিনি মূল এজাহার লিখেছেন তিনিও পর্যন্ত আসেননি তার পক্ষে সাক্ষী দিতে। সুতরাং সাক্ষী প্রমাণ না থাকলে একটা মানুষকে আপনি কিভাবে শাস্তি দিবেন? সেই শাস্তি দিতে পারেনি শেখ হাসিনার ক্যাঙ্গারু আদালত। এই জন্য কিন্তু 10 বছর ধরে তাকে আটকে রেখেছে। 10 বছর ধরে আটকে রাখার পর সে মুক্ত হয়েছে জানুয়ারি মাসে 2024 সালে। শেখ হাসিনা যেহেতু তাকে জামিন দেয় নাই, আদালত যেহেতু তাকে জামিন দিয়ে ফেলেছে, শেখ হাসিনা যেহেতু জামিন দিলেও তাকে মুক্তি দেয়নি, বর্তমানে এই যে সাধারণ বন্দী যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তাদেরকে মুক্তি দেওয়ার প্রক্রিয়ার মধ্যে, যাদের জামিন হয়ে আছে শেখ হাসিনার আমলে, তাদেরকে যে মুক্তি দেওয়া হচ্ছে তারই প্রক্রিয়ায় 26শে আগস্ট মুক্ত হন জসিমউদ্দিন রহমানী। তো জসিমউদ্দিন রহমানী কে তাহলে ইউনূসের আদালত মুক্তি দিয়েছে না শেখ হাসিনার আদালত মুক্তি দিয়েছে? শেখ হাসিনার আদালত যদি মুক্তি দিয়ে থাকে তাহলে সজীব ওয়াজেদ জয় এই ডরেন চৌধুরীর লেখা সংবাদ প্রকাশ করে কি মেসেজ দিতে চান? আসুন, মেসেজটা হলো ভারতকে এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোকে বোঝানো যে বাংলাদেশে একটা চরম ধর্মান্ধ জনগোষ্ঠী ক্ষমতায়, তারা আইএসএস এর পৃষ্ঠপোষক, তারা জঙ্গি পৃষ্ঠপোষক। সজীব ওয়াজেদ জয়ের হয়তো ধারণাই নেই, কিংবা ধারণা থাকলেও তিনি একটা দেজাভুর মধ্যে, দেজাভু জানেন তো কি?
দেজাভু হচ্ছে ফিলিংস। পিনিক, পিনিক কি বুঝেন তো? পিনিক হচ্ছে যে কোন এক বিশেষ রকম স্মোক নেওয়ার পরে শরীরের মধ্যে, মনের মধ্যে যে একটা প্রতিক্রিয়া হয়, সেটাকে বলে দেজাভু, পিনিক। সজীব ওয়াজেদ জয় সম্ভবত সেটার মধ্যেই আছেন বলেই তিনি ডক্টর ইউনূসের মতো একজন মানুষ, যিনি বহির্বিশ্বে একমাত্র গ্লোবাল সেলিব্রিটি এবং যার বিরুদ্ধে শেখ হাসিনা এমন কোনো হেন পদক্ষেপ নেই তাকে আন্ডারমাইন, তাকে মাটিতে পুঁতে ফেলার জন্য, জেলে ফেলার জন্য, এটা সারা বিশ্ব জানে। হিলারি ক্লিন্টন, ওবামার নেতৃত্বে পৃথিবীর তাবৎ শান্তিতে নোবেল বিজয়ী মানুষরা একতাবদ্ধ হয়েছিলেন তার পক্ষে দাঁড়াতে এবং শেখ হাসিনার অত্যাচার অনাচারের বিরুদ্ধে কথা বলতে। সেই ডক্টর ইউনূসের সরকার যে এখন ক্ষমতা চালাচ্ছে, সেটিকে কিভাবে পশ্চিমা বিশ্বে প্রশ্নবিদ্ধ করা যায়, ধারণা তুলে দেওয়া যায় যে আইএসিস এর মতো জঙ্গি গোষ্ঠী কিংবা কট্টর ইসলামপন্থীদের উত্থান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেটি এস্টাবলিশ করা এবং তাদের যে প্রভু ভারতকে খেপিয়ে তোলা, সেই কাজটাই খুব ডেলিভারেটলি করছে সজীব ওয়াজেদ জয়। সাথে নিচ্ছেন কাদেরকে? ডরেন চৌধুরীর মতো লেখকদেরকে। সাথে নিচ্ছেন কাকে? চন্দন নন্দীর মতো সূত্রহীন লেখকদেরকে। সজীব ওয়াজেদ জয় বহির্বিশ্বে পড়াশোনা করা, পশ্চিমা দেশে পড়াশোনা করা একজন মানুষ। তার নাকি হার্ভার্ডের ডিগ্রি আছে, আমি জানি না কে ডিগ্রি আছে, সেই ডিগ্রি কেউ দেখেছে নাকি আমরা কেউ জানি না। সজীব ওয়াজেদ জয়ের তো ক্যাপাসিটি আছে ওয়াশিংটন পোস্ট, ওয়াশিংটন জার্নাল, নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ান, ডেইলি মেইল, এদের সংবাদ সজীব ওয়াজেদ জয় পড়ে না। হার্ভার্ডের গ্রাজুয়েট, পড়ে হচ্ছে ডরেন চৌধুরীর কলাম। কতটা প্যাথেটিক! কত বড় পিনিকের মধ্যে থাকলে এই ধরনের সংবাদ সজীব ওয়াজেদ জয় পড়ে। তো এই ধরনের সংবাদ এবং এই ধরনের অ্যান্টি স্টুডেন্ট স্ট্যান্ড নিয়ে সজীব ওয়াজেদ জয় কি রাজনৈতিকভাবে কোনো লাভবান হচ্ছেন কিনা, হওয়ার সম্ভাবনা আছে কিনা, প্রশ্ন রেখে দিলাম। বাংলাদেশের মানুষ আর যাই হোক গণহত্যা স্মৃতি যুগের পর যুগ মনে রাখবে। বাংলাদেশের মানুষ আর যাই হোক ভারতের আধিপত্যবাদ, ভারত বাংলাদেশে কর্তৃত্ব করবে, কোন একটা রাজনৈতিক দলের মাধ্যমে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, সেইটা বাংলাদেশের মানুষ চায় না। একইভাবে চায় না পাকিস্তানের আইএসআইও কেউ কর্তৃত্ব করুক বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে। সজীব ওয়াজেদ জয় এই ভারতকে তুষ্ট করার যে মন মানসিকতার যে রাজনীতি, সেই রাজনীতি দিয়ে আগামী দিনের বাংলাদেশে তথাকথিত তার যে নেতৃত্ব দেওয়ার যে খায়েশ, সেই খায়েশ কোনোদিন পূরণ করতে পারবেন কিনা আপনারা প্রশ্নের উত্তরে লিখে যেতে পারেন, বলে যেতে পারেন। আমি কেবল এতটুকু বলতে পারি, এই বাংলাদেশের মানুষ আর যাই হোক ভারতীয় আধিপত্যবাদের এবং ভারতের দেবতাদের তোষামদি করে যারা রাষ্ট্র পরিচালনা করবে, এরকম সকল রাজনৈতিক শক্তিকে তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, ভারতে পাঠিয়ে দিয়েছে। আর বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার সুযোগ আর নেই। যদি আসতে হয়, আমি স্পষ্ট করেই বলি, নাকে খত দিয়ে আসতে হবে। এবং সেই আশাটা শেখ হাসিনা তার জীবদ্দশায় বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবেন বলে আমার বিশ্লেষণে কোনো মনে হয় না। সজীব ওয়াজেদ জয়ের হয়তো কিছুটা সুযোগ আছে, কিন্তু সেই সুযোগ তিনি হেলায় হারাচ্ছেন শুধুমাত্র এই রাজনৈতিক দলটির নেতৃত্ব তিনি নেবেন কিনা সেই সংশয় থেকে। ওই যে একটা গান আছে না আশা ভোসলের, যাবো কি যাবো না ভেবে তো হায় রে, যাওয়া তো হলো না, পাবো কি পাবো না ভেবে তো হায় রে, পাওয়া তো হলো না। না না, সজীব ওয়াজেদ জয় যদি বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্ব নিতে চান, বাংলাদেশের মানুষের সাথে রাজনীতি করতে চান, অথবা যদি নাও চান, তার এই নানার হাতে গড়া দল বলে যে তিনি দাবি করেন, যদিও এই দলের প্রতিষ্ঠাতা মাওলানা ভাসানী, সেই দল বাংলাদেশের রাজনীতিতে যেন টিকে থাকে, সেইটা যদি করতেও হয়, তবুও সজীব ওয়াজেদ জয়কে এই ভয়ঙ্কর প্রোপাগান্ডা খেলা এবং গুজব, এই খেলা থেকে বেরিয়ে আসতে হবে। তরুণদের মনোভাব বুঝতে হবে, মন জয় করতে হবে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চাওয়া বুঝতে হবে যে তারা এই ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় দেবতাদের তোষণ তুষ্ট করার যে রাজনীতি, যে কোনো রাজনৈতিক নেতৃত্বকে প্রত্যাখ্যান করবে। চলেন তাহলে আমরা তৃতীয় ভিডিওটা দেখে নেই। হাঙ্গেরির ঠোলামন্ত্রী বিদেশিদের কাছে সাহায্য চাইতেছে ঠোলারে সংস্কার করার লাগিয়া, মানে ঠোলারে পুলিশ বানাবে। আমার না ইদানিং এ মালটার কথা শুনলে গা চলে। একজন লেফটেন্যান্ট জেনারেল ছিল এই লোক,
সিনিয়র মানুষ, খারাপ কিছু কইতে আমার নিজেরও খারাপ লাগে, কিন্তু ভাইজান আমি সিরিয়াসলি কই, কিছু মনে কইরেন না, আপনি পুলিশের সংকট সংস্কার এইসব নিয়ে কিছুই জানেন না। এটা সবচেয়ে হতাশাজনক। আমি বিনয়ের সঙ্গে বলি আপনাকে, আপনি ঠিক কিভাবে একটা ইনস্টিটিউশনাল প্রবলেম আইডেন্টিফাই করতে হয়, কিভাবে সলভ করতে হয়, এটার যে বেসিক স্কিল তার ধারে কাছেও নাই। আপনি তো ঘোড়ার আগে গাড়ি ধরতে পারেন না, পারেন কি? আপনাকে আগে রুট কজ এটা আইডেন্টিফাই করতে হবে, এইটার আলাদা মেথড আছে, আপনার সেটা ফলো করতে হবে। আজকে আমার ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন, আপনারই কাজে লাগবে। আপনি মন্ত্রণালয়ের সবাইরে শুনাইবেন। আর প্রফেসর ইউনূসকে কইতেছে, স্যার আমি জানি আপনি অত্যন্ত ব্যস্ত, তাও নিতান্ত আপনার জন্যই আমি খাটাখাটনিটা করছি, আপনি একটু শুনবেন মেহরবানি করে, কারণ আপনার এইখানে ডিরেকশন দরকার। একটু কষ্ট করে কিছু সময় আমার জন্য দেবেন। পুলিশের সংস্কার যাই চিন্তা করেন না কেন, তার আগে জানতে হবে আমাদের পুলিশ আসলে কিভাবে তৈরি হয়েছিল, কিভাবে এই অঞ্চলে ব্রিটিশরা পুলিশ সার্ভিস তৈরি করছিল, কেন তৈরি করছিল, কিভাবে এটা ডিজাইন করছিল। আপনি তো ইন্ডিয়ান বোম্বের সিনেমা দেখেন, তাই না? কলকাতার সিনেমা দেখেন, তামিল সিনেমা দেখেন, ওইখানে সিংহাম ধরনের সিনেমা ছাড়া অন্য সিনেমাগুলিতে পুলিশের যে গণবিরোধী দুর্নীতিবাজার নিপীড়ক চেহারা দেখেন, সেটার সাথে বাংলাদেশের এই ঠোলার মিল আছে না? কেমনে হইলে মিল? স্যার আপনি তো জানেন স্যার যে ব্রিটিশ পুলিশ দুনিয়ার সেরা, সবাই জানে, কিন্তু এই ব্রিটিশরাই যখন আমাদের দেশে পুলিশ বানাইলো, এরা এত নিকৃষ্ট হইলো কেন? এটা একটা সঙ্গত প্রশ্ন না? এই প্রশ্নের উত্তরটা না জানলে আপনি পুলিশের সংস্কার কইরা কিছুই কুলাইতে পারবেন না, কোন সংস্কার আপনি করতে পারবেন না, কারণ আপনি প্রবলেমটাই জানেন না, কেন প্রবলেমটা তৈরি হইলো। আসেন এটা একটু দেখি। বেশি দিন আগে না, গত 2021 সালে একটা বই প্রকাশিত হয়েছে, বইটা কলোনিয়াল টেরর অ্যান্ড স্টেট অফ ভায়োলেন্স ইন কলোনিয়াল ইন্ডিয়া বই। এই বইয়ের 76 থেকে 78 পৃষ্ঠা পড়ি, তাইলে আমরা বুঝতে পারবো যে ইন্ডিয়ান পুলিশ কিভাবে তৈরি হয়েছিল। এখানে তারা কইতেছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, ইন্ডিয়ান পুলিশ তৈরি হয়েছিল সার্বভৌমত্বের ধারণা তৈরি এবং রক্ষা করার উদ্দেশ্য নিয়ে। দেখেন একটা জিনিস, সার্বভৌমত্ব রক্ষা কে করে? এটা আধুনিক রাষ্ট্রে কে করে? মিলিটারি তো, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা মিলিটারি তো করে, তাই না? তাইলে ব্রিটিশ মিলিটারির কাজ পুলিশ দিয়ে করাইতো, বুঝছাও? তাহলে যেটা হয় সেটা হইতেছে পুলিশের সামরিকায়ন হয়। এখন অনেকে কইতে পারেন বা ভালোই তো, মিলিটারি তো আরো ভালো জিনিস, শক্তিশালী, মোর ডিসিপ্লিন, অস্ত্রপাতিও ভালো, ধ্বংস ক্ষমতাও পুলিশের চাইতে বেশি, সারাক্ষণ লেফট করে, পুলিশের চাইতে তো ফিট মিলিটারিরা। অবশ্য ওই যে আজিজ মোটা আজিজ আছে না, ওটা সারা। তো যাই হোক, তো মনেই হইতে পারে যে সামরিক বাহিনীর সদস্য পুলিশের চাইতে সব দিক দিয়ে স্মার্ট। তাইলে পুলিশকে সামরিকায়ন করলে সমস্যা কি? কি সমস্যা? বিশাল সমস্যা। কি বলেন তো, কি সমস্যা? উঠকায় পাচ্ছেন না? আমি কয়ে দিব? আচ্ছা কয়ে দিই, হ্যাঁ, আমাদের ঠোলা মন্ত্রী কয়ে দিই। হ্যাঁ, সেনাবাহিনী কারে ফাইট করে? দেশের শত্রুরে ফাইট করে। সে দেশের শত্রুর সাথে ডিল করে, সেখানে সে হয় শত্রুকে নিশ্চিহ্ন করে দেয়, জয় বাংলা করে দেয়, অথবা নিজে নিশ্চিহ্ন হয়ে যায়। এখানে কোনো আইন নাই, মানে আন্তর্জাতিক আইন আছে, যুদ্ধাপরাধ করতে পারবে না, কিন্তু বোমা ফেলায় যদি শত্রু সেনাদের সাফা করে দেয়, মিলিটারির কোনো অপরাধ নাই, বরং আমরা মেডেল দিয়ে তারা পুরস্কৃত করব। তাই মিলিটারি মাইন্ডসেট একেবারে আলাদা। পুলিশ কার সাথে ডিল করে? সে ডিল করে দেশের নাগরিকের সাথে, দেশের শত্রুর সাথে না। তাদের দেশের আইন মাইনা, দেশের নাগরিক অধিকারের সীমানা মাইনা ডিল করতে হবে। সে শুধু অপরাধীর সাথে ডিল করে না। পুলিশ মানে কিন্তু শুধু অপরাধীর সাথে ডিল করবে তা না, সে নিরপরাধ মানুষের সাথেও ডিল করে। ধরেন ইমিগ্রেশন পুলিশ, সে কি অপরাধীদের সাথে ডিল করে না? ট্রাফিক পুলিশ, সে কি অপরাধীদের সাথে ডিল করে? হ্যাঁ, যে ট্রাফিক আইন ভাঙে সে হয়তো অন্যায় করে, কিন্তু যারা ট্রাফিক আইন মেনে চলতেছে তার সাথে তো ডিল করতেছে সে। আবার ধরেন কোনো ক্রাইমই হয়নি, তাও তো পুলিশ লাগে। যেমন কোনো জিনিস হারাইলে পুলিশে ডায়েরি করতে হয়, রাস্তায় দুর্ঘটনা হইলে পুলিশকে ডিল করতে হয়, কেউ যদি হারায় যায় আমরা পুলিশের সাহায্য নেই। ধরেন কেউ রাগ কইরা বাসা থেকে বের হয়ে গেছে, আপনি খুঁজে পাইতেছেন না, এটা তো ক্রিমিনাল অফেন্স না, তাই না? কে ডিল করবে? পুলিশই তো। তো এই পুলিশের মিলিটারি মাইন্ডসেট হইলে চলবে? সে যদি মিলিটারির মতো করে সমস্যাকে ডিল করতে চায় তাহলে হবে না তো। আচ্ছা আসেন দেখি তারা আরো কি বলতেছে। তারা বলতেছে ব্রিটিশরা শুধু ইউরোপেই সিভিলিয়ান পুলিশ বানায়নি, আর একটা পুলিশের মডেল ছিল তাদের কাছে, আইরিশ মডেল। সেই পুলিশ বাহিনীও তৈরি হয়েছিল, মানে আইরিশ পুলিশ বাহিনী তৈরি হয়েছিল প্যারামিলিটারি মডেলে। তো এই আয়ারল্যান্ডের ইতিহাস জানেন তো, এদের সেই শতাব্দী প্রাচীন স্বাধীনতা সংগ্রামের খবর তো জানেনি, আর বিস্তারিত গেলাম না।
আজকে বাংলাদেশের পুলিশের সবচেয়ে মিলিটারাইজড রেজিমেন্ট হইতেছে সোয়াত, র্যাব, এগুলা। ইংল্যান্ডের পুলিশ কই থাকে? ব্যারাকে থাকে? থাকে না। আমাদের পুলিশ আর্মির মতো ব্যারাকে থাকে, সমাজ বিচ্ছিন্ন হইয়া, সেই জন্য সমাজের সাথে তাদের কানেকশন হয়ে ওঠে না। একেবারে সামরিক বাহিনীর আদলে পুলিশটারে বানানো হয়েছে। তো এটা তো ব্রিটিশরা করেছে, আমরা তো কম নিজেরা সর্বনাশ করি নাই। কি সর্বনাশ করেছি ঠোলামন্ত্রী আপনারে কয়ে দেব? আচ্ছা কই, প্রথম যে সমস্যার কথা কব সেটা হইতেছে, এটার জন্য পুলিশ বাহিনী নিজে দায়ী না, তারা নিজের ভিকটিম। এখানে সম্ভবত ভিকটিম বলাটা ঠিক না, মনে হয় ট্রাজিক নায়ক বলা যেতে পারে। কিন্তু আমার আলাপের পরে দেখবেন যে কেউ এটা নিয়ে কখনো কথা বলেনি, এমনকি পুলিশও বলেনি, নিজেরাও না। 25শে মার্চ রাজারবাগে আক্রমণ হইলো, তাই না? আর ইপিআরে আক্রমণ হইলো, আমরা মুক্তিবাহিনী গড়ে তুললাম, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর। এই পর্যন্ত ঠিক ছিল, কারণ ইপিআর হইতেছে প্যারামিলিটারি এবং ইপিআর তো সামরিক বাহিনীর আদলেই তাদের ট্রেনিং হয়, তাদের রেজিমেন্টেশন সব সামরিক বাহিনীর আদলে তৈরি। এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু অস্ত্র চালানোতে দক্ষ মানুষের অভাব ছিল। আজকে তো লাখ লাখ মুক্তিযোদ্ধা দেখেন, হাতে গোনা কিছু মানুষ মুক্তিযুদ্ধ করছিল। তাই আমাদের নবগঠিত মুক্তিযোদ্ধা বাহিনীর একটা বড় অংশ পূরণ করতে হয়েছিল পুলিশ সদস্যদের দিয়া। এর ফলে হইল এটা কি, তারা যুদ্ধ করলো সামরিক সেনার মতো, তাদেরই অংশ হইয়া, কারণ তারা সামরিক বাহিনীর অংশ হইয়া যুদ্ধ করলো। তারা আগে ছিল প্যারামিলিটারির মতো, আমরা নিজেরা নিজেদের প্রয়োজনে তাদের মিলিটারি বানাই ফেললাম। এই পর্যন্ত অসুবিধা ছিল না যদি আমরা মুক্তিযুদ্ধ করা সব পুলিশ সদস্যদেরকে সেনাবাহিনীতে আত্মীকৃত করতাম। তা করলাম না, আমরা আবার তাদের দিয়ে স্বাধীন দেশে পুলিশ বাহিনী বানাইলাম। আমরা যুদ্ধ কইরা পরিপূর্ণভাবে সামরিকায়িত পুলিশদের দিয়া পুলিশ বাহিনী শুরু করলাম। এর দায় তো পুলিশের না, এর দায় রাজনৈতিক নেতাদের নির্বুদ্ধিতার। শেখ মুজিবের মতো মাথা মোটা রাজনৈতিক নেতার মাথা থেকে এর চাইতে ভালো বুদ্ধি বেরোবে না। তাই আমি অন্তত এই একটা ক্ষেত্রে পুলিশকে ট্রাজিক নায়ক বলতে চাই। এখানে কি শেষ পুলিশের সর্বনাশ করা? না, শেষ না। এরপরে পাকিস্তান থেকে ফেরত আসলো সামরিক অফিসারদের, পুলিশে পোস্টিং দেওয়া হইলো। এখন আপনারাই বলেন এই ঠিক হয়েছে? ওই সামরিক সদস্য তো মিলিটারি সব কালচার পুলিশে ঢুকাবে, তাই না? সেভাবে কমান্ড করবে, সে তো অধীনস্থদের মাইন্ডসেট বদলাই দিবে। এমনিতেই নাচনি বুড়ি, তার উপরে ঢাকের বাড়ি, এডিটর সাহেব ঢাকের বাড়ি দেন দুই একটা। হইছে এই পাকিস্তান ফেরত সামরিক অফিসার থেকে পরবর্তীতে আইজিপিও হয়েছে গেলে। আচ্ছা, এখানে থামলেও হইতো। তারপরে তৈরি হলো র্যাব, মাখায় ফেললো সবকিছু, সেনা কমান্ডে পুলিশ, আনসার টানসার সবকিছু মিলা কার গোয়া কে মারে ধুলায় অন্ধকার। আভ্যন্তরীণ আইন শৃঙ্খলার কাজ করলো সেনাবাহিনী দিয়ে। আবার এইভাবে কলোনি মাস্টারদের তৈরি করা পুলিশ বাহিনীকে আরো নিকৃষ্টতর কইরা তুললাম আমরা। কলোনি মাস্টারদের পুলিশের সাথে আজকের এই পুলিশের কি মিল জানেন? আসেন এটা দেখি। প্রফেসর মঈনুদ্দিন খানকে চিনেন? চট্টগ্রামে থাকতেন, ফারাইজি আন্দোলন নিয়ে পিএইচডি করেছিলেন। স্যার বছর 3 আগে মারা গেছেন, আল্লাহ ওনারে বেহেশত নসিব করুক। আমার একবার ওনার সাথে দেখা করে আলাপ করার সুযোগ হয়েছিল, ওনার বাসায় যায়। এই ছবিটা স্মৃতি হইয়া আছে। উনি ব্রিটিশ আমলের ওয়াহাবি ট্রায়ালের কিছু নথি সংগ্রহ করছিলেন। এই যে এটা ওয়াহাবি ট্রায়াল কি, 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা অসংখ্য মুসলমান আলেমদের বিরুদ্ধে গণবিচার করে জেল, ফাঁসি, দ্বীপান্তর দেয়। আজকাল হাসিনা পুলিশদের আপনি একইভাবে বিরোধীদের দমন করতে দেখবেন। তো মঈনুদ্দিন স্যারের ওই নথিতে ইন্টারেস্টিং কি জিনিস ছিল জানেন? ব্রিটিশ আমলে বিশেষ করে বগুড়া, রাজশাহী, মালদা আর দিনাজপুরে অসংখ্য কৃষক প্রজা আর তরিকায় মোহাম্মদীর ওলামাদের গ্রেপ্তার করে আন্দামানে আর পাঞ্জাবের কারাগারে পাঠানো হয়েছিল। যেসব পুলিশ এবং প্রসিকিউটর যত বেশি সংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারত আর মামলা বানাইতে পারত, ব্রিটিশ সরকার সেই সমস্ত পুলিশ সদস্য আর প্রসিকিউটরদের আলাদা পুরস্কার, পদবি দিত, হাসিনা যেমনে দেয়। দেখেছেন না? যেগুলো ওই শিবির, জামাত, বিরোধী দলের নেতা কর্মীদের খুন, ক্রসফায়ার করতে যেমন প্রদীপ এদেরকে খেতাব দিত, ঠিক একইভাবে। আর যেসব পুলিশ প্রচুর মামলা গ্রেপ্তার আগ্রহী কম ছিল, তাদেরকে তিরস্কার করা হইতো। মূলত যত বেশি মামলা তত পুরস্কার আর তত পদবি। এ দেখেন, যে কোন লিখে সে 1870 দশকে 3000 রুপি পুরস্কার দেওয়া হয়। এই দেখেন সেই নথি, 204 পৃষ্ঠার 87 নাম্বার নথি। 1870 সালে 3000 রুপি কত ছিল হিসাব করেন তো। শুধু তাই না, কনস্টেবলদেরকেও 50 থেকে 500 টাকা দেওয়া হয়েছিল, একজন পাইছিল একাধিক 12। এইবার পৃষ্ঠা 12 দেখেন তো, 23,437 টাকা। তো ভাবতেছেন ভালো তো, ব্রিটিশদের কি দরাজ দিল দিছে তো টাকা। কিন্তু টাকাটা কই পেয়েছে? এইবার পৃষ্ঠা 12 দেখেন, ওই টাকাটা জোগাড় করছে আলেমদের সম্পদ নিলামে তুলা। দেখেন 23,437 টাকা পাইছে নিলামে তুলা। এই টাকা থেকে পুরস্কৃত করছে পুলিশদের। ঠিক হাসিনার সময়টা কিভাবে যেন পুরা মিল। এভাবেই যুদ্ধাপরাধীদের সম্পদ বইলা বাজেয়াপ্ত করা হয়েছে।
তারেক রহমান, জুবাইদুর রহমান সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে না? এইভাবে পুলিশদেরকে ওই টাকাতে পুরস্কার দেওয়া হইতেছে। যে সমস্ত পুলিশ অসংখ্য ভুয়া মামলা দিছে, অসংখ্য লোকের নামে গায়েবী মামলা দিছে, বিশেষ করে উত্তরবঙ্গে অসংখ্য মানুষকে গ্রেপ্তার করছে, উগ্রবাদের দোহাই দিয়া তারা বেশিরভাগই রাষ্ট্রীয় পদক পাইছে, সরকারি পুরস্কার পাইছে। কলোনিয়ালিজম বা ব্রিটিশ উপনিবেশবাদ ঠিক যেভাবে আমাদের পুলিশিংকে প্রাতিষ্ঠানিক করে গেছে, সেই পুলিশিংটা ঠিক একই কায়দায় এখনো জারি আছে। আমার নিজের একটা অভিজ্ঞতা বলি। আমার বগুড়ার মিরপুরে বাসায় হাসিনার আমলে কিছুদিন পরপরই পুলিশ যেত আর জিগাইতো আমার সম্পত্তি কি কি আছে। আমি বুঝতাম না সম্পত্তির খোঁজ কেন নেয়। এখন বুঝছেন তো সম্পত্তির খোঁজ কেন নেয়, বুঝছাও? এখন কি করা লাগবে? পুলিশ বাহিনী শুরু থেকে আজ পর্যন্ত কেই পুলিশের মৌলিক সমস্যাগুলোকে চিহ্নিত করেনি। সমাধান তো দূর কি বাদ। এর ফলে পুলিশ আর জনগণ মুখোমুখি দাঁড়ায় গেছে। পুলিশ বাহিনীর কফিনের শেষ পেরেক ঠুকছে হাসিনা। তার ফ্যাসিবাদী শাসনের মূল সহায়ক শক্তি হয়েছে পুলিশ বাহিনী। এই সার্ভিস দেওয়ার ফলে সাধারণ পুলিশের কোনো লাভ হয়নি, ক্ষতি ছাড়া। বিক্ষুব্ধ জনগণের মার খেয়েছে তারাই। এতে বড় কর্তারা রিটায়ারমেন্ট শেষে বিলাসের জীবন উপহার পাইছে, কেউ পাইছে রাষ্ট্রদূতের চাকরি। আর পুলিশ মরলে মানুষ কয় আলহামদুলিল্লাহ। এই পুলিশ দিয়ে কোনো স্বাধীন দেশের বিন্দু মাত্র কোনো কাজ করানো সম্ভব না। এই পুলিশের কাঠামো পাল্টাইতে হবে, ট্রেনিং পাল্টাইতে হবে, আগা পাঁচতলা। একটা কাজ প্রথমেই করতে হবে, সেটা হইতেছে পুলিশের হাতে কোনো প্রাণঘাতী অস্ত্র দেওয়া যাবে না। আত্মরক্ষার জন্য যা যা লাগে শুধু সেটা দেওয়া যাইতে পারে। এখন যারা পুলিশের কাজে যোগ দিচ্ছে তাদের হাতে এই প্রাণঘাতী অস্ত্র দেবেন না, এটা আমার রিকোয়েস্ট। পুলিশের রেগুলেটরি প্রতিষ্ঠান লাগবে 2 স্তরের, যাদের রিপোর্টিং অথরিটি হবে আলাদা। পুলিশের নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত হবে না, নিয়ন্ত্রণ হবে বিকেন্দ্রীকৃত। কঠিন নিয়মের নিগড়ে বাইরে ফেলতে হবে পুলিশের সকল কাজ। সমস্যা তো দেখাই দিলাম মোটা দাগে। এবার আসেন বিদেশি সাহায্য নিয়ে কথা বলি। আপনারা তো দেখছেন আশুলিয়াতে ভ্যান গাড়িতে লাশের স্তূপের উপরে লাশ তোলা হইতেছে, নির্বিকার ভাবে হাইটে যাইতেছে পুলিশ পাশ দিয়া। এই লাশগুলো নাকি পুরাই দেওয়া হয়েছে। একজনকে তো আইডেন্টিফাই করা গেছে, আরাফাত হোসেন। ভিডিও পাবলিশ হওয়ার পরে সে পলাইছে। বাংলাদেশের একটা সরকার এবং বাহিনী জনগণের বিরুদ্ধে কাজ করছে। এই ম্যাসাকার গুলোর প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা শুট আউট, ডেড বডি ডিসপোজেড, রিয়েল টাইম নিউজ ফুটেজ, পিকচার পশ্চিমারা পাইছে না। ওরা জানে না যে পুলিশ দানবিয়া হয়ে উঠতেছে, এটা পশ্চিম জানতো না। এখন সংস্কারের কথা আসছে কেন? আমার সাজেশন, সংস্কারের ওয়ার্কিং পেপার কমপ্লিট প্রপোজাল আপনারা বানাবেন, মানে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বানাবে, এইখানকার লোকেরা বানাবে। কোনো কনসালটেন্টের ওই সাজেশন নেবেন না, নিজেরা বানাবেন, একেবারে নিজেরা বানাবেন। যদি মনে করেন এটা বানাইতে না পারতেছেন, আমার সাহায্য নিতে পারেন, আমি বিনা পয়সা আপনাদেরকে করে দিব। অনেক কাজ তো করে রাখছি। প্রফেসর ইউনূসের অ্যাপ্রুভাল নেবেন, ওনার সাজেশন নেবেন, ওনার ফাইনাল অ্যাপ্রুভাল পাইলে যেভাবে যেখানে বাইরের সাপোর্ট লাগবে, পশ্চিমের সাপোর্ট লাগবে, সেটা নেবেন, শুধু সেইটা। কখনো তাদের পরামর্শ মতো সংস্কার করবেন না। ওরা জানে না আপনার কোন কোন জায়গায় ব্যথা। হ্যাঁ, ওইটা বান্ধবী ললিতাই জানে। হ্যাঁ, এডিটর সাহেব কি ব্যাপার, না মিউজিক দিবেন না, মেলা দিন শুনি না, এত সিরিয়াস হলে হবে, কান্না করলে তো ভালো কাম হয় না। যাই হোক, হচ্ছে। এবার আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্বরাষ্ট্র উপদেষ্টার প্রফেসর ইউনূস আপনাকে পরামর্শ দিই। তো স্যার, আপনি তো দেখছেন যে পুলিশ কিভাবে কত লোককে মারছে, বেয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে কতজনকে। আমাদেরকে এই নিখোঁজদেরকে খুঁজে বের করতে হবে, কে কিভাবে মারা গেছে এটা আইডেন্টিফাই করতে হবে, আর স্বজনদের কাছে তাদের কবর বুঝাই দিতে হবে। এই বড় কাজটা কিভাবে করা যাবে? সরকারের যে সমস্ত আমলাতান্ত্রিক জটিলতা থাকে, তাতে এই কাজ শুরু করতে করতে অনেক দেরি হয়ে যাবে। এখনই অনেক দেরি হয়ে গেছে। আমি একটা বুদ্ধি দিই। ইনি আমার শিক্ষক মাজার স্যার, বাংলাদেশের বেস্ট ফরেন্সিক ব্রেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করছেন অনেক দিন, এখন রিটায়ার করছেন, খুবই কম্পিটেন্ট পারসন। ওনারা একটা এক্সিকিউটিভ অর্ডার করে দায়িত্ব দেন সব বেয়ারিশ হিসাবে দাফন করা মৃতদেহ খুঁজে বের করার এবং সেই নিহতদের পোস্টমর্টেম করার আর ডিএনএ টেস্ট করার, বের করার জন্য যে তার আত্মীয় স্বজন কারা। আমাদের কাছে যেসব তথ্য আছে সব ওনাকে দেব। ওনাকে একটা থোক বরাদ্দ দেন, ওনাকেই জিজ্ঞেস করে নেন কেমন টাকা লাগবে। উনি নিজেই সব অর্গানাইজ করে নেবেন। উনি দরকার হলে লোক রিক্রুট করবেন, লজিস্টিক যা লাগে জোগাড় করবেন। ওনাকে সংশ্লিষ্ট যেন সাহায্য করে সেটা এক্সিকিউটিভ অর্ডারেই থাকবে। আমরা সবাই ওনাদের সাহায্য করব। দেশে থাকলে গায়ে গতরে করতাম, কিন্তু আপনারা তো আর আমার আনবেন না, তাই দূর থেকে যা করার সেটাই করবো। বাদ দিই এই কথা। উনি রাজি হন কিনা দেখেন, রাজি হইলে আমাদের আর কোনো চিন্তা নাই, উনি নিখুঁতভাবে কাজটা কইরা আপনাদেরকে ডেলিভার করবেন। এইবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিই, দেশের জন্য খুব জরুরি। তো ঠোলা তো সব পলাই গেছে, ভালো হয়েছে। যারা ফিরে আসছে তারাও নাকি কাজ করছে না, তো এখন কি করবেন? আপনাদের কিন্তু কোনো প্ল্যান নাই, এটা খুবই দুঃখজনক। আপনাদের দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে। অনেক পুলিশ সদস্য বিভিন্ন কর্মস্থলে যোগদান করছেন এবং কাজকর্ম শুরু করছেন, কিন্তু এই যে ঘটনাটা ঘটে গেছে তাতে পুলিশের অনেক সদস্য মানসিকভাবে বিপর্যস্ত, ভীত। তারা
পুলিশি কার্যক্রম পুরোদমে পরিচালনা করার সক্ষমতা অর্জন করতে পারেনি। অন্যদিকে নেতৃত্ব প্রদানকারী অফিসার এবং মাঠ পর্যায়ের অফিসারদের মধ্যে বিভেদ এবং মানসিক পার্থক্য সৃষ্টি হয়েছে। পুলিশের সঙ্গে আপামর জনগণের যে আস্থার সংকট সৃষ্টি হয়েছে তার নিরসনের জন্য জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। তা না হইলে এই পরিস্থিতি, তারপরে লুট হয়েছে, অস্ত্র মারাত্মক অপরাধ, খুন, জখম, চাঁদাবাজি, রাজধানী, ডাকাতি, দখল বেদখল, এই সমস্ত অপরাধ সংগঠিত হইতেই থাকবে। আর যেহেতু পুলিশ এখন আইন প্রয়োগ করতে শিথিলতা দেখাইতেছে, বিভিন্ন ধরনের অস্ত্রধারী ভিজিলেন্ট গ্রুপ তৈরি হতে পারে যারা জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক অন্তর্বর্তীকালীন সরকারের অর্জনকে বাধাগ্রস্ত করতে পারে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। এই পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনুঘটক ছাত্র সমাজকে স্থানীয়ভাবে সম্পৃক্ত করা যাইতে পারে। এর ফলে পুলিশের কার্যক্রম জোরদার হলে পুলিশ এবং জনগণের মধ্যে বিরাজিত সংকট প্রশমিত হবে, জনমনে আস্থা ফিরে আসবে এবং আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণে ইতিবাচক ফল নিয়ে আসবে। এই মনোবলহীন পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতা চাইলেও পারস্পরিক অবিশ্বাসের কারণে কেউ আগে আসতেছে না। আবার গত 16 বছরের গোপালী পুলিশ এখন অতি বিএনপি পুলিশ সাজতে যায় তৃণমূল পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের অনিয়মগুলো মেনে নিতেছেন, কোন কোন ক্ষেত্রে সহযোগিতা করতেছেন। আবার এতদিনে কোণঠাসা হয়ে থাকা পুলিশ অফিসার্স ফোর্স যারা সম্প্রতি নতুন করে থানাতে পোস্টে রয়েছে, তারা সুষ্ঠুভাবে কাজ করতে চাইলেও সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে কোনরূপ আস্থা বা সহযোগিতা না পাওয়ায় তারাও কাজ করতে পারতেছে না। এই অবস্থায় থানায় ছাত্র সমাজের 10 জন করিয়া ন্যূনতম এইচএসসি পাস 18 বছর স্পেশাল পুলিশ নিয়োগ করা যায়। তাইলে রাতারাতি কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। এই নিয়োগ বাস্তবসম্মত, আইনসম্মত, অর্থসাশ্রয়ী এবং যুগোপযোগী। তো যেটা করতে হবে সেটা হইতেছে বিশেষ পুলিশ নিয়োগ করতে হবে ছাত্রদের মধ্যে থেকে। বিশেষ পুলিশ এটার মানেটা কি? এলাকার বাসিন্দাদের জীবন এবং সম্পত্তি রক্ষার্থে ওই এলাকা থেকে নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ করা পুলিশ, এটাই হইতেছে বিশেষ পুলিশ। 1861 সালের পুলিশ আইন, মহানগরী পুলিশ আইন, বিশেষ পুলিশের ব্যবস্থা এটা বর্ণিত করা হয়েছে। কোন কোন ধারায় পাবেন এই বিশেষ পুলিশের আইন? আমি তো আগেই বললাম 1861 5 নং আইন অর্থাৎ পুলিশ আইনের 17 ধারা, বিএনপি অধ্যাদেশ 10 ধারা, সিএমপি অধ্যাদেশ 10 ধারা, কেএমপি অধ্যাদেশ 10 ধারা এবং আরএমপি অ্যাক্টের 10 ধারা, আর পিআরবি প্রাবিধান 674, 675, 676। এটা কিভাবে হবে? ওই স্থানের বিশেষ প্রয়োজনে পুলিশ ইন্সপেক্টরের নিম্ন পদস্থ না এইরকম কোন পুলিশ কর্মচারীর আবেদন ক্রমে জেলা ম্যাজিস্ট্রেট বিশেষ পুলিশ নিয়োগ করবেন। এই বিশেষ পুলিশের সাধারণ পুলিশের মতো পদমর্যাদা থাকবে, আইনগত বৈধতা থাকবে। বিশেষ পুলিশের কোনো পোশাক নাই, তাদেরকে একটা ব্যান্ড দেওয়া যাইতে পারে অথবা ক্যাপ দেওয়া যাইতে পারে। বিশেষ পুলিশের বেতন ভাতা ইত্যাদি নিয়োজিত স্থানের মালিক বা ব্যক্তি বিশেষকে দিতে হয় না। এইটা কিভাবে জোগাড় করা যায় এটা আমরা আলাপ আলোচনা করতে পারি। বেতনটা বিশেষ পুলিশের কার্যকাল শেষ হলে তারা আর বিশেষ পুলিশ বলে গণ্য হয় না, যে কোনো সময় বিশেষ পুলিশকে অব্যাহতি প্রদান করা যাইতে পারে। বিশেষ পুলিশের কর্তব্যে গাফিলতি করলে পুলিশের আইনের 19 ধারা মতে আদালতে শাস্তি পেতে পারে। এই কাজটা তাড়াতাড়ি কইরা ফেলেন, সবকিছু বইলা দিলাম আইনের ধারা টারা সহ। এই কাজটা করতে খুব বেশি সময় লাগবে না। সারা দেশে আপনি বিশেষ পুলিশ মোতায়েন করে ফেলতে পারবেন, 2 মাসের মধ্যে তাদের ট্রেনিং কমপ্লিট করে ফেলতে পারবেন। আমি ভিডিও শেষে শহীদদের কথা বলি, আজকে একজন আহত দৃষ্টিশক্তি হারানো ভাইয়ের কথা বলবো। খুলনায় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে সড়কে থাকা মাটি কাটার যন্ত্রের পেছনে কয়েকজন লুকিয়েছিলেন। একটু পর পুলিশের অবস্থান দেখতে মাথা তুলছিলেন আব্দুল্লাহ শাফিল। সঙ্গে সঙ্গে পুলিশের ছোড়া ছড়া গুলি এসে তার চোখে, মুখে, কপালে লাগে। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে শাফিল বলেন, মনে হচ্ছিল চোখে লাগা ছড়াটা চোখ চিরে আমার মস্তিষ্কে গিয়ে আঘাত করছে। কিছুই আর দেখতে পাচ্ছিলাম না। খুলনা বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই টেনে নিয়ে যায় পাশের নর্দমার মধ্যে। এ ঘটনা 2রা আগস্টের। খুলনা নগরের হরিণটানা থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে চোখ সহ শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হন শাফিল। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি হাসপাতালে নেওয়া হয়। এরপর খুলনা, ঢাকায় একাধিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি, কিন্তু এখনো বাঁ চোখে আলো ফেরেনি। ডান চোখে ঝাপসা দেখছেন, যন্ত্রণা তো আছেই। তার বাবা ইউনুস আলীর মাছের ঘেরের ব্যবসা আছে, মা মাসুমা আক্তার গৃহিণী। একমাত্র সন্তানের এমন অবস্থায় তাদের চোখে ঘুম নেই। ছেলেকে নিয়ে হাসপাতালে হাসপাতালে ছুটছেন। শাফিল বলেন, সবাই একটা মুক্তি পেয়েছি, কিন্তু সেই মুক্তির স্বাদ উপভোগ করতে পারছি না। একটাই চাওয়া, 2 চোখ ভরে যেন দেখতে পারি, নিজের পড়াশোনার জগতে যেন ফিরতে পারি।
আর যে মানসিক ট্রমার মধ্যে সেটা থেকে যেন মুক্তি পায়। শাফিলের শরীরে এখনো 3টা গুলি আছে। সিটি স্ক্যানের তথ্য মতে শাফিলের মাথার পেছনের অংশে, কপালের বাঁ পাশে এবং বাঁ চোখের ভেতরে গুলি আছে। চিকিৎসকরা লিখছেন বাঁ চোখের রেটিনা ছুটে আসছে, ভেতরে রক্তপাত আছে, চোখ আলো বুঝতে পারছে না। এর জন্য অস্ত্রোপচারের পর দৃষ্টি কতটুকু ফিরবে বলা যাচ্ছে না। খুলনার দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল, খুলনা পাবলিক কলেজ থেকে এইচএসসি পাশ করে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন শাফিল। কয়েক মাস পরে ভর্তি বাতিল করে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। শাফিলের টেবিল জুড়ে বিজ্ঞান আর IELTS এর প্রস্তুতির বই। দেশের বাইরে গিয়ে নিউক্লিয়ার বিজ্ঞান নিয়ে পড়ার খুব ইচ্ছা ছিল তার। চোখে গুলি লাগার পর খুলনার নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে ভর্তি হয়েছেন। শাফিল লিখেছে, ফর এ হ্যাপি নেশন আই হ্যাভ লস্ট মাই ভিশন। আজ কারো সময় নেই ছেলেটার জন্য। সে জেনেছে বিদেশে গেলে চোখটা হয়তো বেঁচে যাবে। কারো সময় হয়নি ছেলেটার 50 লক্ষ থেকে 1 কোটি টাকার একটা সংস্থান করে দেওয়ার, কারোই হয়নি। আপনারা রাষ্ট্র সংস্কার করবেন, কিচ্ছু করতে পারবেন। মিছেমিছি কেন বাগাড়ম্বর করেন? বিপ্লবের একজন সৈনিকের সুচিকিৎসার দায় নিতে পারেন না আপনি? কোন রাষ্ট্র সংস্কার করবেন? আগে তো মানুষ, তারপরে রাষ্ট্র। 50 লক্ষ টাকা কি অনেক কিছু? শাফিল লিখেছে, পাপ কি আমার এটাই ছিল যে আমি আবু সাইদের মতো শহীদ হতে পারিনি? এজন্যই চোখ ফুড়ে অক্ষিগুলোকে গেথে যাওয়া বুলেট নিয়ে ভুগতে হচ্ছে আজ 15 দিন। পাপ তো তাহলে ওই পিশাচের, যে আসল বুলেট না মেরে লেডের ছড়রা বুলেট মেরেছে। ব্রেন ফুটো হয়ে যেত আর ডক্টর ইউনূস সহ সকলে আমার পরিবারের পাশে দাঁড়াতো, আর আমিও বেঁচে যেতাম এই এক চোখা পৃথিবী থেকে। প্রফেসর ইউনূস, আপনি কি শুনছেন আমাদের এই সন্তানের কথা? আপনাকে কি কেউ বলেছে মাত্র কয়েকটা টাকার জন্য ওর দৃষ্টিশক্তি অন্ধ হয়ে যাবে? আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু ওকে বাইরে পাঠান চিকিৎসার জন্য। যা টাকা লাগে আমরা প্রবাসীরা তুলে দেব, কথা দিলাম। ওর দৃষ্টি ফিরে এলে আমরা একসাথে স্লোগান তুলব, স্বাধীন বাংলাদেশে ইনকিলাব জিন্দাবাদ। দর্শক শ্রোতা, চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই। স্বাধীনতার পর 6টা মাসও সবাই যায় নাই। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ একটা প্রদেশের রাষ্ট্র বানাচ্ছে, তার মধ্যে সমালোচনা লেখা শুরু হয়ে গেল আমার। তাহলে কি আশা করবে? আমি কিছু আশা করি না। জি না, এটা আমরা তো দেখছি। এই যে আব্বা যখন ডাইরেক্টর মিল্ট্রি অপারেশন ছিল, সরাই দিল ওনারে। সরাই দেওয়ার পরে আপনি হয়তো এই কাহিনীটা জানেন না, ওনাকে ওই সময় সরাই দেওয়ার 3 মাস পরে, উনি তো ডাইরেক্টর মিলিটারি অপারেশন ছিলেন, ওনারা সরাই দেওয়ার পরে তারপর 3 মাস পরে এই যে হত্যা হলো, এই বঙ্গবন্ধু এবং এই যে পরিবারের হত্যা হলো। আপনি এই কাহিনীটা জানেন কিনা? পরে আমাদেরকে নিয়ে এই ক্যান্টনমেন্ট থেকে আমাদেরকে তাড়াই দিল। তাড়াই দেওয়ার পর আব্বারে ধরে নিয়ে 1 বছর জেলে রাখলো। এই জিয়া রহমান ফাঁসি দিবে, ট্রায়াল করবে, এই অবস্থায় রাখলো 1 বছর। আর ওনারে আর্মিতে একটা লোক খালি ডিসমিস করছিল, এই সেনাবাহিনীর লোকরে, সেটার আব্বারে করছিল। আর কোন লোকরে ডিসমিস করে নাই। আব্বা ওয়াজ ডিসমিস মানে ফকির আর কি, রাস্তায় নামাই দিল, মানে কোনো পেনশন পাবে না, কোনো কিছু পাবে না, এত ক্ষোভ ছিল। তারপরে তো ওই এটা তো 75 সালের কথা বলছি। আর আমাদের বাড়িতে এসে যে আর্মি ঢুকে মানে যে ভাঙচুর করছে, ওরা আব্বা তো বাসায় নাই, ওরা আম্মা ছিল। আমরা ছোট, আমরা সামনে যাইতে পারবো না, দরজা খুলতে পারবো না। পরে এসে আর্মির ওই যে যারা সিপাহী বিপ্লব ঘরের ভিতরে এসে, আমরা ঘরের পিছনে পালিয়েছিলাম, আমি আর আমার বোন। আমার মা তখন পরে মা ওই সামনে দরজা খুলছে, কর্নেল মালিক কই? বলে কর্নেল মালিক তো নাই বাসা। মিথ্যা কথা বলতেছেন? বলে আইসা দেখো তাহলে। তারপরে তারা চলে গেছে। পরে আমরা ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে, পরে 1 বছর পালিয়ে থাকলাম, ওই বিভিন্ন জায়গায় আমরা পালিয়ে থাকলাম। ওইটা প্রথমত জেলে ঢুকায় রাখলো, তারপর থাকলাম পালিয়ে। এইরকম অনেক বার গেছে। তারপর আমাদের বাড়িতে এসে গুলি গালাজ করছে। ওই যে যেখানে খালেদা জিয়া থাকতো, আপনার যে বাড়িটা, ওই যে বাড়িটা ছিল, সে বাড়িটা তো যে এখন আপনি এদেরকে দিচ্ছেন, ওই যে আর্মির সব যারা হত্যায়, হ্যাঁ, ওই বাড়ির উল্টা আমরা থাকতাম। ওইখানে টিনের
চালওয়ালা ঘর ছিল, ওয়াল করা ঘর ছিল তখন, ওই 73-74 সালে আর কি। তখন তো আমি ক্লাস 8-9 পড়ি ওই সময়। ওই হ্যাঁ না, ওখানে কতগুলি ওরকম ছিল। পরে খালদা জিয়া এই বাড়ি যখন দখল করে তখন ও বাড়িও দখল করে ফেলছিল, এই বাড়ি টাড়ি সব দখল করে ফেলছিল। ওগুলো আমরা দেখছি, আমাদের ওই টিনের ঘরের মধ্যে এসে গুলি লাগতেছে। ওই 75 যখন ওই যে সিপাহী বিপ্লবটা, এখানে সিপাহী বিপ্লব তো কারা করছে আপনি জানেন? এই যে যারা এই যে জিয়া রহমান যার পর ফাঁসি দিল, কি নাম ওর, কর্নেল তাহের। কিন্তু এই কিন্তু সিপাহী বিপ্লবরা করছে, জাসদের লোকেরা এইসব করছে অনেক কিছুতে। তারা তো আবার আমাদের সাথে আছে, এরা তো জাসদের লোকেরাও এইসব মধ্যে ছিল। আমরা তো দেখতে পাই না ওই সময় তাদের ভিতরে জাসদের। তোমার বিপ্লবী নেতা তোমার ওই যে আমাদের কাপালি সিরাজ আলম খান থেকে শুরু করে সব মিলে তারাই তো সব ওই যে যারা ফাঁসি দিল, ওই কিন্তু জিয়া রহমান যে অ্যারেস্ট করছিল, ওই যে খালেদ মোশাররফ, তখন তো বাইর করছে তো তাহের, এবং আর্মির বিপ্লব ঘটাইছে, ঠিক করছে সিপাহী ভাইরা অফিসারদের অফিসে, এগুলো তো তাহেরই করছে। তার জিয়ারে বাইর করে তারে রাষ্ট্রপতি হওয়ার সুযোগ করে দিচ্ছে, তাহের সে ফাঁসি দিচ্ছে। একদম জিয়া রহমান তো তার মানে কাজ হয়ে গেলে তার উড়াই দাও। তোমার তাহেরের বউরে ইনুরা আমরা যখন 2009 সালে সরকার গঠন করলাম তখন এমপি বানালো। 2009 না 2014 এমপি বানাইছিল তো। আমার কাছে একদিন তাহের ডিসপিউট ছিল তো, আমার কাছে একদিন আসতে তাহেরকে একটা রাষ্ট্রের মর্যাদা সম্মান, আমি খালি আমি পার্লামেন্টে দাঁড়িয়ে সব নিয়ে এসে ধরে না কথা বলে, সে এসে আমার সাথে কথা বলছে। আমি খালি বললাম, শোনে আপনি স্পেশাল এমপি হচ্ছেন ঠিক আছে, কিন্তু আমি তো ভুলে যাই কিভাবে যে আমার বাপের হত্যার সাথে আপনার সাথে জড়িত, আমার পুরো পরিবারের সাথে, এবং জিয়া রহমান নিয়ে ক্ষমতা বসাচ্ছে। হ্যাঁ, জিয়া তারে ফাঁসি দিচ্ছে, তাকে আমার হাত থেকে তাকে আমার হাত দিয়ে আমি কি করে সম্মান দিই? একেবারে চুপ হয়ে আসতেছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।